বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস কার্যক্রম শুরু করতে যাচ্ছি। বরাবরের মতোই আমরা বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক সংস্থা নিয়ে এ বিষয়ের উপর লেকচার ধারাবাহিকতা রয়েছে। আমাদের আজকের বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক সংস্থার লেকচার নাম্বার 12। আজকের লেকচারের মাধ্যমে আমরা যে বিষয়টি জানতে পারবো সেটা হচ্ছে পুঁজিবাদী বিশ্বায়ন কি। যে প্রশ্নটি 2013 সালের পার্ট বি তে এসেছে, এবং এরপরে জানতে পারবো নয়া উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যে পার্থক্য কি। এই প্রশ্নটি পার্ট বি তে 2014 সালে এসেছে। এরপরে একমেরু বিশ্ব ব্যবস্থা বলতে কি বোঝো, এই প্রশ্নটি 2013 সালের পার্ট বি তে এসেছে। এবং এরপরে আমরা জানবো এশীয় উন্নয়ন ব্যাংকের চ্যালেঞ্জ সমূহ কি কি। এই প্রশ্নটি 2015 সালের পার্ট বি তে এসেছে। এবং পরবর্তী সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে গ্যাট প্রতিষ্ঠার উদ্দেশ্য কি। এই প্রশ্নটি 2014 সালে এসেছে পার্ট বি তে। এই 5টা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আমাদের সর্বপ্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে পুঁজিবাদী বিশ্বায়ন কি। এই পুঁজিবাদী বিশ্বায়ন সম্পর্কে জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে পুঁজিবাদ কি এবং বিশ্বায়ন কি। তারপরে আমরা পুঁজিবাদ এবং পুঁজিবাদী বিশ্বায়ন নিয়ে আলোচনা করব। তো আমরা ইতিমধ্যে লেকচারের মধ্যে আমরা জেনেছি যে বিশ্বায়ন কি। তো আমরা যদি আরেকটু বলি যে এই বিশ্বায়নের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গ্লোবালাইজেশন। বিশ্বব্যাপী একটি গ্লোবাল ইকোনমি গড়ে তোলার লক্ষ্যেই মূলত এই পুঁজিবাদের অর্থাৎ বিশ্বায়নের নবসংযোগ হলো, পুঁজিবাদের নবসংযোজন হলোই বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন। সাধারণভাবে আমরা যদি বিশ্বায়ন কি যদি বলতে যাই, তাহলে পুঁজি ও প্রযুক্তির অবাধ প্রবাহের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে যে অর্থনৈতিক সমন্বয় সাধন হয় সেটি হচ্ছে যে বিশ্বায়ন। অর্থাৎ পুঁজি ও প্রযুক্তি এক দেশ থেকে অন্য দেশে যখন অবাধে চলাচল করতে পারে তখনই তাকে বিশ্বায়ন ব্যবস্থা বলে অবহিত করা হয়ে থাকে। এ কারণে বিশ্বায়নের প্রধান তাত্ত্বিক রোনাল্ড রবার্টসন এই বিশ্বায়নকে বিশ্বের সংকোচন এবং পরস্পর নির্ভরশীলতা বলে অবহিত করেছেন। তাহলে আমরা বিশ্বায়নের পরিশেষে যে কথাটি বলতে পারি সেটা হচ্ছে যে কি, যে বিশ্বায়ন হলো এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের মাধ্যমে বিশ্ব সম্প্রদায়কে একটি গ্লোবাল ভিলেজের আওতাভুক্ত হিসেবে বিবেচনা করা যায়। অর্থাৎ সারা বিশ্বকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে পরিবর্তন সাধনের মাধ্যমে একটি জায়গায় নিয়ে আসার প্রক্রিয়া হচ্ছে যে কি বিশ্বায়ন। এরপরে আমরা পুঁজিবাদ কি সে বিষয়ে জানতে পারবো। তাহলে পুঁজিবাদ কি আমরা সে বিষয়ে যদি বলতে যাই, তাহলে পুঁজিবাদ বলতে আমরা বুঝি যে বলতে পারি যে পুঁজিবাদ হচ্ছে এমন একটি অর্থনৈতিক সমাজ ব্যবস্থা যেখানে সম্পত্তির উপর ব্যক্তি মালিকানা স্বীকৃত, উৎপাদন ও বন্টনের ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ অনুপস্থিত এবং সেখানে অবাধ প্রতিযোগিতা ও শ্রেণী শোষণ বিদ্যমান। অর্থাৎ যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা, উদ্যোগের স্বাধীনতা, ভোক্তার সার্বভৌমত্ব, সক্রিয় দাম ব্যবস্থা এবং অবাধ প্রতিযোগিতার মাধ্যমে যখন মুনাফা অর্জন বিদ্যমান থাকে এবং যে অর্থ ব্যবস্থায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকে না তাকেই পুঁজিবাদ বলা হয়। তাহলে আমরা পুঁজিবাদ কি এবং বিশ্বায়ন কি সে বিষয়ে আমরা জানলাম। এবার আমাদের মূল প্রশ্ন হচ্ছে পুঁজিবাদী বিশ্বায়ন কি। মূলত এই পুঁজিবাদী ব্যবস্থাকে ভিত্তি করেই সারা বিশ্বের মধ্যে যে তথ্য প্রযুক্তি অবাধ প্রবাহের সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে পুঁজিবাদী বিশ্বায়ন। অর্থাৎ পুঁজিবাদকে কেন্দ্র করেই যে বিশ্বায়ন প্রক্রিয়া আবর্তিত হয়েছে তাকেই পুঁজিবাদী বিশ্বায়ন বলা হচ্ছে। এই পুঁজিবাদী বিশ্বায়ন কি আমরা প্রাসঙ্গিকতায় লিখব যে পুঁজিবাদী বিশ্বায়ন 19 শতকে বিশ্বব্যাপী সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ও যুগান্তকারী পরিবর্তন ঘটেছে। পুঁজিবাদ বিশ্বে অর্থনৈতিক উদারীকরণ ও মুক্তবাজার অর্থনীতির স্লোগান নিয়ে মাঠে নেমেছে। বিশ্বায়নের মাধ্যমে পুঁজিবাদ একটি বৈশ্বিক অর্থনীতি গড়ে তোলার চেষ্টা করেছেন। অর্থাৎ এই বিশ্বায়নকে কেন্দ্র করেই পুঁজিবাদ একটা বৈশ্বিক অর্থনীতি অর্থাৎ শক্তিশালী অর্থনৈতিক কাঠামো
গঠনের চেষ্টা চালিয়ে গিয়েছেন। এবার আমরা জানবো যে পুঁজিবাদী বিশ্বায়ন কি। তাহলে পুঁজিবাদী বিশ্বায়ন কি? আমরা লিখব যে বিশ্বজুড়ে আর্থিক ব্যবস্থাপনা ও নতুন উৎপাদনের উপর ভিত্তি করে গড়ে ওঠা মতবাদকেই পুঁজিবাদী বিশ্বায়ন বলা হয়। অর্থাৎ যে জিনিসটা এখানে বোঝানো হচ্ছে সেটি হচ্ছে বিশ্বজুড়ে আর্থিক ব্যবস্থাপনা ও নতুন উৎপাদন প্রক্রিয়া উপর ভিত্তি করে, অর্থাৎ যেই মতবাদ গড়ে ওঠে তাকেই পুঁজিবাদী বিশ্বায়ন বলে। অর্থাৎ বলা হচ্ছে এখানে যে পুঁজিকে কেন্দ্র করে যে বিশ্বায়ন প্রক্রিয়াকে, পুঁজির উপর ভিত্তি করে বিশ্বায়ন প্রক্রিয়ার মাধ্যমে যে অর্থ ব্যবস্থা গড়ে ওঠে, যে মতবাদ গড়ে ওঠে তাকেই পুঁজিবাদী বিশ্বায়ন বলা হয়। তারপরে বলা হচ্ছে পুঁজিবাদী বিশ্বায়ন জাতীয় পুঁজিবাদকে পিছনে ঠেলে দিয়ে বিশ্ব পুঁজিবাদকে কেন্দ্র করে অগ্রসর হচ্ছে, যার ফলশ্রুতিতে জাতীয় ও আন্তর্জাতীয় ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ছে। এই পুঁজিবাদী বিশ্বায়নের কারণে জাতীয় অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্রের যে জাতীয় পুঁজিবাদ রয়েছে ওই পুঁজিবাদকে পিছনে ঠেলে দিয়ে মূলত বিশ্ব পুঁজিবাদ প্রতিষ্ঠা করার একটা প্রয়াস হচ্ছে। এরপরে আমরা লিখব যে অধ্যাপক স্কেলার এবং রবিনসন প্রমুখ লেখক বিশ্বায়নের এই মতবাদের উপর গুরুত্ব আরোপ করেছেন, কিন্তু এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলো আজ পুঁজিবাদী বিশ্বায়নের কাল থাবায় জড়িত। অর্থাৎ এশিয়ার যে দেশগুলো রয়েছে, আফ্রিকান এবং ল্যাটিন আমেরিকার যে দেশগুলো আজ পুঁজিবাদী বিশ্বায়নের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, তারা আজ কালো থাবায় জড়িত। অর্থাৎ তারা এই পুঁজিবাদী বিশ্বায়নকে ভিত্তি করে বিভিন্ন উন্নয়নশীল দেশগুলোর উপর কি করছেন? প্রভাব বিস্তার করছেন। অর্থাৎ পুঁজিবাদী বিশ্বায়নের ফলে পুঁজিবাদী অর্থনৈতিক সাম্রাজ্যবাদ মানবতাকে তার উদরে গ্রাস করে ফেলেছেন। অর্থাৎ যে সাম্রাজ্যবাদ অর্থাৎ অনুন্নত উন্নয়নশীল দেশগুলোর উপর যে প্রভাব বিস্তার করার যে মন মানসিকতা উন্নত দেশগুলোর, ওই দেশগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি, যে পুঁজিবাদী বিশ্বায়ন ব্যবস্থার ফলে ওই সাম্রাজ্য দেশগুলো তাদের আধিপত্য বিস্তার করছে। তাহলে পরিশেষে আমরা বলতে পারি যে 19 শতকে পুঁজিবাদের মাধ্যমে যে বিশ্বায়নের বিকাশ ঘটে তাকে পুঁজিবাদী বিশ্বায়ন বলা হয়। অর্থাৎ পুঁজিবাদের মাধ্যমে পুঁজিবাদকে ভিত্তি করে বিশ্বায়নের ফলে যে পুঁজিবাদের বিকাশ ঘটে সেটাই হচ্ছে যে কি পুঁজিবাদী বিশ্বায়ন। অর্থাৎ আমরা যদি বলি যে একটা উন্নত দেশের যে পুঁজি রয়েছে এই পুঁজিটাকে বিশ্বায়নের কারণে সারা বিশ্বের মধ্যে এই পুঁজিটাকে বিনিয়োগ করে দেখা যাচ্ছে যে বিশ্বায়ন প্রক্রিয়ায় যে পুঁজিবাদকে শক্তিশালী করা হচ্ছে সেটাকেই পুঁজিবাদী বিশ্বায়ন বলা হয়। পুঁজিবাদী বিশ্বায়নের ফলে উন্নত বিশ্বের দেশগুলো তৃতীয় বিশ্বের দেশগুলোকে তাদের বাজারে পরিণত করে এবং নানা রকম শোষণ চালাচ্ছে। অর্থাৎ এই পুঁজিবাদকে কেন্দ্র করেই বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলো বিভিন্ন অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে কি চালাচ্ছেন? তাদের শোষণ কার্য পরিচালনা করছেন। তাহলে আমরা যে বিষয়টি জানলাম সেটা হচ্ছে যে কি, যে পুঁজিবাদী বিশ্বায়ন কি সে বিষয় যদি আসে তাহলে আমরা এভাবে উপস্থাপন করব। এরপরে আমাদের দ্বিতীয় যে প্রশ্ন সেটি হচ্ছে নয়া উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের মধ্যে পার্থক্য কি কি? এই প্রশ্নটি 2014 সালে পার্ট বি তে এসেছিল। তো নয়া উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যে পার্থক্য জানার আগে আমাদেরকে একটা বিষয় জানতে হবে যে উপনিবেশবাদ কি, উপনিবেশবাদ কি এবং সাম্রাজ্যবাদ কি সে বিষয়ে আমাদেরকে একটু জানতে হবে। অর্থাৎ উপনিবেশবাদ কি, নয়া উপনিবেশবাদ কি এবং সাম্রাজ্যবাদ কি। তো উপনিবেশবাদ কি? উপনিবেশবাদ হলো দুর্বল রাষ্ট্রগুলোকে শোষণ করার সাম্রাজ্যবাদীদের একটি কৌশল। অর্থাৎ জোরপূর্বক বিদেশি শাসন চাপিয়ে দিয়ে নিজেদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখাই হলো উপনিবেশবাদের মূল কথা। অর্থাৎ দেশীয় সীমান্তের বাইরে অপর কোনো রাষ্ট্রীয় সীমানায় বসতি স্থাপন করাকেই এই উপনিবেশবাদ বলা হয়ে থাকে। তাহলে আমরা উপনিবেশবাদ কি? তাহলে দেশের সীমান্তের বাইরে অর্থাৎ এক রাষ্ট্র যখন অন্য একটা রাষ্ট্রের মধ্যে নিজেদের প্রভাব প্রতিপত্তি আধিপত্য বিস্তার করে তাকে আমরা উপনিবেশবাদ বলতে পারি। এরপরে আমরা জানবো যে নয়া উপনিবেশবাদ কি। এই নয়া উপনিবেশবাদ সম্পর্কে আমরা যদি বলতে যাই যে বর্তমান বিশ্বে আন্তর্জাতিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে এই নয়া উপনিবেশবাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক রাষ্ট্র স্বাধীনতা লাভ করলেও সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো বিভিন্ন কৌশল প্রয়োগ করে এই রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করছে।
অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অনেকগুলো রাষ্ট্র স্বাধীনতা লাভ করে, কিন্তু সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো বিভিন্ন কৌশল প্রয়োগ করে এই রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করছে। তারা বাণিজ্য ও সাহায্য নীতির মাধ্যমে পরোক্ষভাবে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগুলোকে নিয়ন্ত্রণ করছে। এই নিয়ন্ত্রণের নামই হলো নয়া উপনিবেশবাদ। অর্থাৎ উপনিবেশিক ব্যবস্থায় উপনিবেশবাদে অর্থাৎ পূর্বে নয়া উপনিবেশবাদের পূর্বে বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলো তাদের অনুন্নত রাষ্ট্রগুলোতে দেখা যেত বিভিন্নভাবে কি করত, প্রভাব বিস্তার করত, নিজেদের আধিপত্য বজায় রাখতো। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন বিভিন্ন রাষ্ট্রগুলো স্বাধীনতা লাভ করে, তখন সশরীরে গিয়ে কিংবা সরাসরি অনুন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে, তৃতীয় বিশ্বের দেশগুলোতে তাদের আধিপত্য প্রভাব বিস্তার করা সম্ভবপর হয় না। ফলে তাদের কৌশল পরিবর্তন করে তৃতীয় বিশ্বের দেশগুলোকে বিভিন্ন অর্থনৈতিক সহযোগিতা, ব্যবসা বাণিজ্যের সাহায্য সহযোগিতা প্রদানের মাধ্যমে তাদের উপর আধিপত্য বিস্তার করছে। এই যে উপনিবেশবাদ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদের যে শোষণের কৌশল পরিবর্তন করা হয়েছে, এই কৌশল পরিবর্তন করাকেই নয়া উপনিবেশবাদ বলে অবহিত করা হচ্ছে। এরপরে তাহলে আমরা উপনিবেশবাদ কি সে বিষয়ে জানলাম, আর নয়া উপনিবেশবাদ কি সে বিষয়ে জানলাম। তাহলে উপনিবেশবাদ কি? উপনিবেশবাদ হচ্ছে যে কি, যখন সীমান্তের বাইরে গিয়ে, অর্থাৎ যখন আমরা দেখব যে কি, যে দেশীয় সীমান্তের বাইরে অর্থাৎ এক রাষ্ট্র নিজের সীমানার বাইরে গিয়ে অন্য একটা রাষ্ট্রের মধ্যে যখন আধিপত্য বিস্তার করে, তাকে উপনিবেশবাদ বলা হয়। আর নয়া উপনিবেশবাদ কি? নয়া উপনিবেশবাদ হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই সাম্রাজ্যবাদের আধিপত্যের কৌশল, নতুন কৌশল গ্রহণ করার মাধ্যমে তৃতীয় বিশ্বের দেশগুলোকে শোষণ করার প্রক্রিয়াকেই মূলত নয়া উপনিবেশবাদ বলা হচ্ছে। এরপর আমরা জানবো যে সাম্রাজ্যবাদ কি। তো আমরা জানি যে সাম্রাজ্যবাদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইম্পিরিয়ালিজম। এটি রোমান শব্দ এম্পেরিয়াম থেকে এসেছে। তাহলে তোমাদের এমসিকিউ তো আসে যে সাম্রাজ্যবাদের ইংরেজি প্রতিশব্দ কি? ইম্পিরিয়ালিজম। সাম্রাজ্যবাদ, এই সাম্রাজ্যবাদ শব্দটি, ইম্পেরিয়ালিজম শব্দটি রোমান শব্দ এম্পেরিয়াম, IMPERIUM, এম্পেরিয়াম থেকে এসেছে। এর অর্থ হলো সামরিক অধিনায়কত্ব। সামরিক অধিনায়কত্ব এই এম্পেরিয়ালিজম শব্দ থেকে অর্থ। তাহলে এই সাম্রাজ্যবাদ কি? সাম্রাজ্যবাদ বলা হচ্ছে যে কি, নিজের রাষ্ট্রীয় এলাকার বাইরে কোন রাষ্ট্রের সম্প্রসারণে হলো সাম্রাজ্যবাদ। অর্থাৎ আমরা যে বিষয়টি বলতে পারি যে এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের উপর আধিপত্য প্রতিষ্ঠা করাকেই সাম্রাজ্যবাদ বলা হয়। অর্থাৎ এক রাষ্ট্র যখন অন্য রাষ্ট্রের উপর আধিপত্য বিস্তার করবে, তখনই তাকে কি বলা হচ্ছে? সাম্রাজ্যবাদ বলা হচ্ছে। এই সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ অনেকটা কাছাকাছি। এরপরে আমরা স্ক্রিনে দেখতে পারি, তাহলে আমাদের মূল প্রশ্ন হচ্ছে নয়া উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যে পার্থক্য কি। তাহলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, প্রাসঙ্গিকতায় আমরা লিখব সাম্রাজ্যবাদ ও নয়া উপনিবেশবাদ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দুটি প্রত্যয়। নয়া উপনিবেশবাদে নতুন কৌশলে পুরনো অধীনে রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করে, আর সাম্রাজ্যবাদ দেশে দেশে এমন এক অবস্থা করেছে যেখানে কোনো এলাকা ও জনগণ অন্য এলাকা বা জনগণের অধীন। বিশ্বের প্রত্যক্ষ সাম্রাজ্যবাদের বিলুপ্তির পর সাম্রাজ্যবাদী দেশগুলো গৃহীত নানা কৌশলে এর মধ্যে নয়া উপনিবেশবাদী বীজ নিহিত আছে। অর্থাৎ উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের নতুন কৌশল হিসেবেই নয়া উপনিবেশবাদের জন্ম হয়েছে। এখন আমরা জানবো নয়া উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যে পার্থক্যগুলো কি কি। 1 নম্বর পার্থক্য হচ্ছে, নয়া উপনিবেশবাদ হলো অর্থনৈতিক নির্ভরশীলতার সুযোগে উন্নত দেশগুলো কর্তৃক অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোর উপর পরোক্ষ নিয়ন্ত্রণ বা প্রভাব চর্চার নীতি ও প্রক্রিয়া। অর্থাৎ নয়া উপনিবেশবাদ হচ্ছে যে কি, তৃতীয় বিশ্বের যেসব দেশগুলো অর্থনৈতিক নির্ভরশীল রয়েছে, উন্নত দেশগুলো, এই নির্ভরশীলতার সুযোগকে কাজে লাগিয়ে শোষণ করা। অন্যদিকে সাম্রাজ্যবাদ বলতে কোন রাষ্ট্র সীমানার বাইরে তার ক্ষমতা সম্প্রসারণকে বোঝায়। আর সাম্রাজ্যবাদ হচ্ছে যে কি, সাম্রাজ্যবাদ হচ্ছে যে নিজ দেশের সীমানা পেরিয়ে অন্য দেশে আধিপত্য ক্ষমতা সম্প্রসারণ করাকেই সাম্রাজ্যবাদ বলা হয়। এটাকে আমরা সংজ্ঞাগত পার্থক্য দিতে পারি। দ্বিতীয় যে পার্থক্য পাই আমরা, সেটি হচ্ছে সাম্রাজ্যবাদ সাধারণত শোষণমূলক হয়, এরা অধিক সংগঠিত, সামরিক, শান্তিমূলক ও আক্রমণাত্মক হয়। অন্যদিকে নয়া উপনিবেশবাদ এইসব দৃষ্টিভঙ্গি নাই। অর্থাৎ
এই পয়েন্টটাকে আমরা দৃষ্টিভঙ্গিগত পার্থক্য দিতে পারি। প্রথমটা হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য, দ্বিতীয়টাকে আমরা দৃষ্টিভঙ্গিগত পার্থক্য দিতে পারি। এই দৃষ্টিভঙ্গ পার্থক্যের মধ্যে আমরা বলতে পারি যে সাম্রাজ্যবাদ হচ্ছে শোষণমূলক। তারা কি করে? শোষণমূলক। এরা অধিকভাবে সংগঠিত থাকে, এই সাম্রাজ্যবাদী দেশগুলো সংগঠিত থাকে এবং তারা নিজেদের আধিপত্য বিস্তারের সাথে সাথে দেশের অর্থনৈতিক উন্নতির কথাও চিন্তা করে। কিন্তু নয়া উপনিবেশবাদ এইসব দৃষ্টিভঙ্গি নেই। নয়া উপনিবেশবাদ শুধুমাত্র শোষণ এবং সম্পদ পাচারের ক্ষেত্রে লিপ্ত থাকে। অর্থাৎ নয়া উপনিবেশবাদ শুধুমাত্র আধিপত্য বিস্তারের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তারা কি করে? তারা তৃতীয় বিশ্বের দেশগুলোকে শোষণ করার জন্য এবং সম্পদ কিভাবে পাচার করা যায় সেই বিষয়ে লক্ষ্য উদ্দেশ্য নিয়েই কাজ করে। তাহলে এটি হচ্ছে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। ৩ নম্বরে যেটা পাই যে লেখা আছে সাম্রাজ্যবাদী শক্তি বিস্তৃত থেকে নির্দিষ্ট সীমানা নিয়ে। অর্থাৎ এই সাম্রাজ্যবাদী শক্তিগুলো তাদের ক্ষমতা বিস্তৃত থাকে একটা নির্দিষ্ট রাষ্ট্রের সীমানাকে কেন্দ্র করে। অর্থাৎ মনে করো বাংলাদেশের উপর যদি এই সাম্রাজ্যবাদ আধিপত্য বিস্তার করে, তাহলে বাংলাদেশের যে সীমানা, ওই সীমানার মধ্যেই ওই সাম্রাজ্যবাদী দেশগুলোর ক্ষমতা নির্দিষ্ট বা সীমাবদ্ধ থাকবে। কিন্তু নয়া উপনিবেশবাদ সাম্রাজ্যবাদের চেয়ে অনেক বেশি ব্যাপক এবং শাসন ও শোষণের কৌশলকে আরো বেশি সংস্কার করে। অর্থাৎ এই নয়া উপনিবেশবাদের মাধ্যমে এই নয়া উপনিবেশবাদ শুধুমাত্র একটা রাষ্ট্রের উপর আধিপত্য বিস্তারের চিন্তা নিয়ে তারা কাজ পরিচালনা করে না। নয়া উপনিবেশবাদের রাষ্ট্রগুলো নতুন কৌশল সংস্কার করে, নতুন কৌশল গ্রহণ করে সারা বিশ্বের মধ্যে তাদের আধিপত্য এবং শোষণ, সম্পদ পাচার কার্যক্রম পরিচালনা করতে পারে। তাহলে এটাতে আমরা লিখতে পারি যে কার্যগত কৌশলগত পার্থক্য, হ্যাঁ, অথবা সীমানাগত পার্থক্য, ক্ষমতার ব্যবহারগত পার্থক্য দিতে পারি, অথবা কৌশলগত পার্থক্য দিতে পারি। তারপর হচ্ছে নয়া উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ শক্তির মধ্যে মাঝে মাঝে বিরোধ কলহ দেখা যায়, তবে শোষণ ও আধিপত্য স্থাপনের ব্যাপারে এরা সকলেই একই চরিত্রের। তাহলে আমরা এই পয়েন্টটা দিতে পারি চরিত্রগত পার্থক্য। এরপরে সাম্রাজ্যবাদকে সহজে চেনা যায়, এরা পূর্বে ও পরে প্রায় একই চরিত্রের হয়ে থাকে। অর্থাৎ এটাকে আমরা দিতে পারি যে চরিত্রগত পার্থক্য। আর আগেরটা আমরা দিতে পারি যে দ্বন্দ্ব কলহগত পার্থক্য বা বিরোধগত পার্থক্য দিতে পারি। তাহলে সাম্রাজ্যবাদকে সহজে চেনা যায় এবং এরা পূর্বে পরে প্রায় চরিত্রের হয়, অর্থাৎ চরিত্রগত পার্থক্য দিতে পারি। সর্বশেষ যে পার্থক্যটা আমরা পাই সেটি হচ্ছে সাম্রাজ্যবাদ মানুষের অধিকারকে হরণ করলেও পূর্ণাঙ্গভাবে বঞ্চিত করেনি। তারা তাদের সাম্রাজ্যবাদী মনোভাব দেখিয়ে স্বার্থসিদ্ধি করেছে, এই কথা সত্য। অর্থাৎ অধিকারের ক্ষেত্রে পার্থক্য, আমরা এটাকে দিব অধিকারগত পার্থক্য। তাহলে সাম্রাজ্যবাদ নিজেদের আধিপত্য তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশের উপর প্রভাব বিস্তার করলেও তারা মূলত কাউকে পরিপূর্ণাঙ্গভাবে কি করে নাই, বঞ্চিত করেনি। অর্থাৎ তৃতীয় বিশ্বের দেশগুলোর জনগণকে তারা যেই দেশে প্রভাব বিস্তার করেছে ওই দেশের জনগণকে তারা কোনো বিষয়ে বঞ্চিত করেনি। কিন্তু অন্যদিকে নয়া উপনিবেশবাদ পদ্মার অন্তরালে থেকে অর্থনৈতিকভাবে শোষণ করছে। এরা বিভিন্ন শর্ত আরোপ করে অনুন্নত দেশের অর্থনৈতিক সম্পদ শোষণ করে চলেছে। কিন্তু নয়া উপনিবেশবাদগুলো অর্থনৈতিকভাবে তারা আড়ালে থেকে তৃতীয় বিশ্বের দেশগুলোকে অর্থনৈতিকভাবে শোষণ করছে এবং তৃতীয় বিশ্বের দেশগুলোকে বিভিন্ন ঋণ প্রদানের মাধ্যমে, শর্ত আরোপের মাধ্যমে ঋণ প্রদান করে মূলত তৃতীয় বিশ্বের দেশগুলোকে শোষণ করছে। তাহলে আমরা এটাকে যে পয়েন্টটা দিতে পারি যে শোষণগত পার্থক্য দিতে পারি, কিংবা অধিকারগত পার্থক্য আমরা দিতে পারি, তবে শোষণগত পার্থক্য দিলেই সবচাইতে পারফেক্ট। এভাবে করে আমরা নয়া উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যে পার্থক্য দিতে পারি। তাহলে পরিশেষে বলা যায় যে সাম্রাজ্যবাদী শাসন শোষণের পরিমাণ মানব জাতির জন্য খুবই ভয়াবহ ছিল। সাম্রাজ্যবাদীরা তাদের উদ্দেশ্যকে শাসন করার জন্য পৃথিবীতে বহু যুদ্ধ ও সংকট সৃষ্টি করেছে। তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বনাশা পরিস্থিতির পরেও সাম্রাজ্যবাদের অবসান ঘটেনি। নতুন পদ্ধতি ও কৌশলের মাধ্যমে সাম্রাজ্যবাদীরা নিজেদের আধিপত্য ধরে রেখেছে, আর এই নতুন কৌশলের নামই হচ্ছে নয়া উপনিবেশিকতা। তাহলে এইভাবে করে আমরা নয়া উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের পার্থক্য লিখব। এরপরে আমরা লিখব একমেরু বিশ্ব ব্যবস্থা কি। এই প্রশ্নটি 2013 সালের পার্ট বিতে এসেছে।
এক মেরু বিশ্ব ব্যবস্থা। বিশ্ব ব্যবস্থা কি? সারা বিশ্বের ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করাকে মূলত বিশ্ব ব্যবস্থা বলা হচ্ছে। এক মেরু বলতে একটা রাষ্ট্রের মধ্যে যখন সারা বিশ্বের মধ্যে পৃথিবীর মধ্যে যখন একটি মাত্র রাষ্ট্র সমগ্র ক্ষমতা পরিচালনা করবে, সারা পৃথিবীর মধ্যে যখন আধিপত্য করবে একটা মাত্র রাষ্ট্র, তাকেই এক মেরুকরণ বা এক মেরু বিশ্ব ব্যবস্থা বলা হয়ে থাকে। তাহলে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রথমে প্রাসঙ্গিকতা লিখব। এই প্রাসঙ্গিকতায় আমরা লিখব যে বিশ্ব রাজনীতিতে কখনো এক মেরু কেন্দ্রিকতা, কখনো দ্বিমেরু কেন্দ্রিকতা, আবার কখনো বহু মেরু কেন্দ্রিকতাও পরিলক্ষিত হয়। সাম্প্রতিক সময়ে বিশ্ব রাজনীতি এক মেরু কেন্দ্রিক হয়ে পড়েছে। মূলত সমাজতান্ত্রিক জোটের বিলুপ্তির অবলুপ্তির অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে যখন সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়ার মধ্যে যখন সংঘর্ষের ফলে সোভিয়েত ইউনিয়নের সাথে যখন দ্বন্দ্ব সংঘর্ষের ফলে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয় 1991 সালে, এই পতনের পর থেকে বিশ্ব রাজনীতি এক মেরু কেন্দ্রিক হয়ে পড়ে। অর্থাৎ যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয় তখন মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যটা বিস্তার হতে থাকে। এরপরে প্রাসঙ্গিকতার পর আমরা লিখব যে এক মেরু বিশ্ব ব্যবস্থা কি। স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এক মেরু বিশ্ব ব্যবস্থা বলতে এমন একটি ব্যবস্থাকে বোঝায় যেখানে একটি মাত্র দেশ পৃথিবীর সকল দেশের উপর অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক প্রভাব বিস্তার করে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে বিশ্ব ব্যবস্থা দ্বিমেরু কেন্দ্রিক হয়ে যায়। অর্থাৎ বলা হচ্ছে যে কি বর্তমান সময়ে অর্থাৎ এক মেরু বিশ্ব ব্যবস্থাকে যখন সারা বিশ্বের মধ্যে যখন একটি মাত্র দেশ কি করবে, ওরা অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে, তাকে এক মেরু বিশ্ব ব্যবস্থা বলা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে বিশ্ব ব্যবস্থা পরিচালিত হতো, ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বিমেরু কেন্দ্রিক হয়ে পড়ে। কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর যখন 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হয়, তখন বিশ্ব রাজনীতিতে ব্যাপক পরিবর্তনের রূপ পেরিয়ে বিশ্ব এখন মার্কিন যুক্তরাষ্ট্রের একক নিয়ন্ত্রণে চলে যাচ্ছে এবং সে একক নিয়ন্ত্রণ যতটা প্রমাণিত হচ্ছে, দিনে দিনে সেটা বিশ্বকে নতুন ভাবে আক্রান্ত করছে। মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যে পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে, তা তাকে আজ একক বিশ্ব শক্তিতে পরিণত করেছে। এরপর আমরা লিখব বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও সামরিক উভয় দিক দিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে চলেছে, যা এক মেরু ব্যবস্থারই পরিণত হচ্ছে। দেশটি বর্তমানে 114 প্রায় দেশটি বর্তমানে অনেক প্রভাব বিস্তার ক্ষমতার মদতে স্ব আরোপিত পুলিশ 114টি দেশের ক্ষমতার মদতে স্ব আরোপিত পুলিশি ভূমিকা পালন করছে 114টি দেশে। আফগানিস্তান ও ইরাকে হামলা বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য বিকাশের বহিঃপ্রকাশ। অর্থাৎ সর্বশেষ আফগানিস্তান এবং ইরাকের মধ্যে যে হামলা পরিচালনা করা হয়েছে, এটার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যটা প্রমাণিত হয়ে থাকে। এরপরে পরিশেষে বলা যায় যে এক মেরু বিশ্ব ব্যবস্থা হলো এমন একটি ব্যবস্থা যেখানে বিশ্ব রাজনীতিতে একটি মাত্র দেশের ক্ষমতা ও কর্তৃত্ব আরোপিত হয়। এক মেরু বিশ্ব ব্যবস্থায় একটি মাত্র রাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতির সমস্যা সমাধানে কি করে, নিরাপত্তা নিশ্চিতকরণ প্রভৃতি ক্ষেত্রে একক নেতৃত্ব প্রদান করে থাকে। এভাবে করে আমরা এক মেরু বিশ্ব ব্যবস্থা কি যদি আসে, আমরা এটা এভাবে লিখে সমাপ্ত করব। এরপরে আমাদের পরবর্তী যে প্রশ্নটি সেটি হচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংকের চ্যালেঞ্জ সমূহ কি কি। তাহলে এশীয় উন্নয়ন ব্যাংকের চ্যালেঞ্জ সমূহ কি কি সে বিষয়ে জানার আগে আমরা এশীয় উন্নয়ন ব্যাংক সম্পর্কে কিছু ইনফরমেশন নিব। এশীয় উন্নয়ন ব্যাংককে সংক্ষেপে এডিবি বলা হয়, যার পূর্ণরূপ হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তাহলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ এশীয় উন্নয়ন ব্যাংকের সংক্ষেপে এডিবি বলা হয়। এডিবি এর পূর্ণরূপ হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এই এডিবি হচ্ছে একটি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক হিসেবে পরিচিত। এই এডিবিটি মূলত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোকে নিয়ে মূলত এশীয় উন্নয়ন ব্যাংক অর্থাৎ এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় দরিদ্র বিমোচন করার জন্যই মূলত এই এশীয় উন্নয়ন ব্যাংক গঠিত হয়। এই এশীয় উন্নয়ন ব্যাংক গঠিত হয় 1966 সালের 19 ডিসেম্বর। এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরো দ্রুত, দেখবান, সহজ করাই এই বিশ্ব ব্যাংক এশীয় উন্নয়ন ব্যাংকের মূল
উদ্দেশ্য। অর্থাৎ এখান থেকে আমরা যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে এশিয়া উন্নয়ন ব্যাংক হচ্ছে যে একটি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক। এই এশিয়া উন্নয়ন ব্যাংকের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এডিবি। এডিবি এর পূর্ণ রূপ হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এই এশিয়া ব্যাংক কত সালে গঠিত হয়? 1966 সালের 19 ডিসেম্বর। এই এশীয় উন্নয়ন ব্যাংকের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরো দ্রুত, বেগবান ও সহজ করাই এই ব্যাংকটির মূল উদ্দেশ্য। এবং এই এশিয়া উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর হচ্ছেন ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়। এবং এই এশিয়া উন্নয়ন ব্যাংক মূলত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোকে নিয়ে তাদের কাজ পরিচালনা করে। এশিয়া উন্নয়ন ব্যাংকের সদস্য দেশ হচ্ছে 67টি, অর্থাৎ 67টি দেশ নিয়ে এশিয়া উন্নয়ন ব্যাংক গঠিত হয়ে থাকে। এবং এশিয়া উন্নয়ন ব্যাংকের বর্তমান সভাপতি হচ্ছেন তাকেহিকো নাকাও, জাপানের থেকে নির্বাচিত, অর্থাৎ জাপান থেকে নির্বাচিত এশিয়া উন্নয়ন ব্যাংকের বর্তমান সভাপতি হচ্ছেন যে তাকেহিকো নাকা। এরপরে আমরা যে জিনিসটি জানতে হবে, এই এশিয়া উন্নয়ন ব্যাংক পরিচালিত হয়, একটা পরিচালনা পরিষদ রয়েছেন। এই পরিচালনা পরিষদকে বোর্ড অফ ডিরেক্টরস বলা হয়, বোর্ড অফ গভর্নর্স বলা হয়। অর্থাৎ এশিয়া উন্নয়ন ব্যাংকের সর্বোচ্চ নীতি নির্ধারক হচ্ছেন যে বোর্ড অফ গভর্নর্স। এই বোর্ড অফ গভর্নর্স এর কার্যক্রম পরিচালনা করার সদস্য হচ্ছে যে 12 জন, অর্থাৎ 12 সদস্য নিয়ে মূলত বোর্ড অফ গভর্নর্স গঠিত হয়। এখান থেকে আমাদেরকে জানতে হবে যে এশিয়া উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়। এবং সদস্য সংখ্যা কত? 67টি দেশ। সভাপতিকে জাপান থেকে নির্বাচিত তাকেহিকো নাকাও। এবং এই এশিয়া উন্নয়ন ব্যাংক পরিচালনার জন্য বোর্ড অফ গভর্নর্স রয়েছে নীতি নির্ধারক হিসেবে। এবং এই বোর্ড অফ গভর্নর্স এর সদস্য সংখ্যা হচ্ছে 12 জন। এই বিষয়গুলো একটু আমাদেরকে নোট রাখতে হবে, এমসিকিউ তে এই প্রশ্নগুলো আসে। এবার আমরা জানবো এশিয়া উন্নয়ন ব্যাংকের চ্যালেঞ্জ গুলো কি কি। এশিয়া উন্নয়ন ব্যাংকের চ্যালেঞ্জ গুলো কি কি সে বিষয়ে আমরা জানবো। তাহলে এশিয়া উন্নয়ন ব্যাংকের চ্যালেঞ্জ গুলো লেখার আগে আমরা প্রাসঙ্গিকতা লিখবো। স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এশিয়া উন্নয়ন ব্যাংক এশিয়ার দরিদ্র ও স্বল্প উন্নত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সৃষ্টিলগ্ন থেকে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই পথে নানা প্রতিবন্ধকতা বিদ্যমান, তথাপি এশিয়া উন্নয়ন ব্যাংক এসব চ্যালেঞ্জ মোকাবেলা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এশিয়া উন্নয়ন ব্যাংকের চ্যালেঞ্জ গুলোর মধ্যে সর্বপ্রথম হচ্ছেন দারিদ্র্য দূরীকরণ। মূলত এশিয়া উন্নয়ন ব্যাংকের প্রধান ও অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে এই দারিদ্র্য দূরীকরণ করা। এটিকে এশিয়া দেশগুলোর চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন। কিন্তু এশিয়ার দেশগুলো দারিদ্র্যের মাত্রা ও পরিধি অত্যন্ত ব্যাপক। এই কারণে এশিয়া উন্নয়ন ব্যাংক এই দরিদ্রকে বিমোচন করার জন্য 3টি কৌশল হাতে নিয়েছেন। 1 নাম্বার হচ্ছে সামাজিক উন্নয়ন সাধন করা। এই দারিদ্র্য বিমোচন করতে হলে সামাজিক উন্নয়ন সাধন করতে হবে। 2 নাম্বার হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। 3 নাম্বার হচ্ছে টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি করতে হবে। তাহলে এশিয়া উন্নয়ন ব্যাংক এই দারিদ্র্য দূরীকরণ করার জন্য 3টা পরিকল্পনা গ্রহণ করেছেন, হাতে নিয়েছেন। তাহলে আমরা 1 নাম্বার পেলাম কি? সামাজিক উন্নয়ন সাধন। সামাজিক উন্নয়ন সাধন যদি নিশ্চিত না হয় তাহলে কোনো দেশেরই প্রকৃত উন্নয়ন সাধন হবে না। আর সামাজিক উন্নয়ন সাধন না হলে দেশের দারিদ্র্য বিমোচন হবে না। তো সামাজিক উন্নয়নের মূল ক্ষেত্রগুলো হচ্ছে পানি ও স্যানিটাইজেশন ব্যবস্থা, শিক্ষা, আশ্রয়ের ব্যবস্থা, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা। এই বিষয়গুলো যখন নিশ্চিত হবে তখনই সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠিত হবে। আর এশিয়া উন্নয়ন ব্যাংক 2001 সালে এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য 3টি পরিকল্পনা হাতে নিয়েছেন, অর্থাৎ সামাজিক উন্নয়ন সাধন করার জন্য। 1 নাম্বার হচ্ছে সোশ্যাল প্রোটেকশন স্ট্র্যাটেজি, অর্থাৎ সামাজিক নিরাপত্তা পরিকল্পনা। ওয়াটার পলিসি, পানি নীতি পরিকল্পনা। জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট অ্যাকশন, অর্থাৎ নারী পুরুষ উন্নয়নের সংক্রান্ত পরিকল্পনা হাতে নিয়েছেন। এই 3টা পরিকল্পনা গ্রহণের মাধ্যমে, বাস্তবায়নের মাধ্যমে সামাজিক উন্নয়নে এশিয়া উন্নয়ন ব্যাংক কাজ করছে এই দারিদ্র্য দূরীকরণে। এই দারিদ্র্য দূরীকরণ করতে আরেকটি যেই পরিকল্পনা নিয়েছেন 3টার মধ্যে, সেটি হচ্ছে সুশাসন। বলা হচ্ছে যে এশিয়া উন্নয়ন ব্যাংক দেশগুলোতে সুশাসন নিশ্চিতের ধাপগুলো, অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা করার জন্য মানবাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিনা শর্তে ঋণ প্রদান করে। অর্থাৎ কেউ যাতে দুর্নীতির আশ্রয় গ্রহণ না করে এবং মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সকল দুর্নীতিকে নিয়ন্ত্রণ করার জন্য এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এশিয়া উন্নয়ন ব্যাংক
ঋণ প্রদানের মাধ্যমে কি করেন, সহযোগিতা করে থাকেন। কারণ একটা রাষ্ট্রের মধ্যে যখন অর্থনৈতিক সংকট থাকে, অর্থ অভাব থাকে, দুর্যোগ থাকে, তখন ওই রাষ্ট্রের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করা কখনো সম্ভব নয়। আর এশিয়া উন্নয়ন ব্যাংক ওই রাষ্ট্রগুলোকে অর্থ সরবরাহের মাধ্যমে, ঋণ প্রদানের মাধ্যমে কি করে, অর্থনৈতিক কাঠামো উন্নতি করে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা পালন করে। তারপর হচ্ছে টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি। এশিয়া উন্নয়ন ব্যাংকের অন্যতম চ্যালেঞ্জ হলো এশীয় দেশগুলোর টেকসই উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করা। এই জন্য সংস্থাটি বিভিন্ন ধরনের সহায়তামূলক কার্যক্রম চালু করেছে। অর্থাৎ টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করার জন্য এই এশীয় উন্নয়ন ব্যাংক কি করছেন, বিভিন্ন সময় ঋণ প্রদান করে অর্থনৈতিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এভাবে করে সামাজিক উন্নয়ন সাধনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করছে। এরপরে হচ্ছে পরিবেশ বিপর্যয় রোধ। আঞ্চলিক এশীয় দেশগুলো অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন, গ্রাম থেকে অধিক হারে শহরে অভিবাসন, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ইত্যাদি পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ। এশীয় উন্নয়ন ব্যাংক এগুলো তার লক্ষ্যের পথে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে এবং উত্তরণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ একটা দেশের মধ্যে যখন অপরিকল্পিতভাবে শিল্প কারখানা গড়ে উঠবে এবং সাথে সাথে নগরায়নের সৃষ্টি হবে, গ্রাম থেকে অধিকাংশ মানুষ যখন শহরমুখী হয়ে যাবে, তখন রাষ্ট্রের মধ্যে পরিবেশের বিপর্যয় সৃষ্টি হবে। এই বিপর্যয়ের সাথে সাথে যখন শিল্পায়ন এবং নগরায়ন যখন সৃষ্টি হবে, তখন অটোমেটিক্যালি জনসংখ্যার হার বৃদ্ধি পাবে। ফলে দেখা যাচ্ছে যে এশিয়া উন্নয়ন ব্যাংক বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে, ঋণ সরবরাহের মাধ্যমে দেখা যাচ্ছে যে কি, যে গ্রাম পর্যায়েও যাতে মানুষ কি করতে পারে, স্বাভাবিক জীবন যাপন করতে পারে, গ্রামের মানুষ যাতে নগরায়নমুখী না হয়, সেই জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়ে পরিবেশ বিপর্যয় রোধ করছে। আর পরিবেশ বিপর্যয় যদি রোধ হয়, তাহলে এটাও একটা পরিবেশ বিপর্যয় রোধ করাও এশিয়া উন্নয়ন ব্যাংকের চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। সর্বশেষ যে চ্যালেঞ্জ, সেটি হচ্ছে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি। আঞ্চলিক রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতাপূর্ণ পরিবেশ না থাকলে এশিয়া উন্নয়ন ব্যাংক লক্ষ্য অর্জন সম্ভব নয়। এই জন্য এশিয়া উন্নয়ন ব্যাংক এশীয় প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও রাজনৈতিক সুসম্পর্ক নির্মাণকে তার চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন। অর্থাৎ এশীয় প্রশান্ত মহাসাগরীয় যে ঘিরে যে দেশগুলো রয়েছে, ওই দেশগুলোর বাণিজ্যিক এবং রাজনৈতিক সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে মূলত এশিয়ার কি করে অর্থনৈতিক উন্নতির জন্য কাজ করে যাচ্ছে। এটাও একটা চ্যালেঞ্জ হিসেবে এশিয়া উন্নয়ন ব্যাংক গ্রহণ করেছে। তাহলে পরিশেষে বলা যায় যে এশিয়া উন্নয়ন ব্যাংক এশিয়ার স্বল্প উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক অগ্রগতি অর্জনে বদ্ধপরিকর, কিন্তু এই পথে অন্যান্য অঞ্চলের চেয়ে এখানে বেশি প্রতিবন্ধকতা বিদ্যমান। এশিয়া উন্নয়ন ব্যাংক এসব প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন। তাহলে এশিয়া উন্নয়ন ব্যাংকের চ্যালেঞ্জ সমূহ কি কি যদি আসে, আমরা এভাবে দিয়ে শেষ করব। আমাদের আজকের সর্বশেষ যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে গ্যাট প্রতিষ্ঠার উদ্দেশ্য সমূহ কি কি। তাহলে এই গ্যাট প্রতিষ্ঠার উদ্দেশ্য সমূহ কি কি সে বিষয়ে আমরা জানার আগে আমাদেরকে জানতে হবে যে এই গ্যাট চুক্তিটা কিভাবে উৎপত্তি হয়েছে। এই গ্যাট চুক্তিটা উৎপত্তি হয়েছে মূলত ব্রেটন উডস সম্মেলনে তারল্য সৃষ্টির জন্য আইএমএফ, আইবিআরডি এবং আইটিও প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়। অর্থাৎ আমরা সকলে জানি এই গ্যাট চুক্তিটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থার আগেই গ্যাট চুক্তি সম্পাদিত হয় এবং এই গ্যাট চুক্তির পরেই মূলত বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় 1995 সালে। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটাতে আলোচনায় আসি সেটা হচ্ছে যে কি, যে গ্যাট চুক্তিটা কিভাবে সম্পাদিত হয়েছে। তো ব্রেটন উডস সম্মেলনে তারল্য সৃষ্টির জন্য আইএমএফ, আইবিআরডি, আইটিও প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়। 1947 থেকে 48 সালে আইটিও কে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য হাভানার একটি সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এই সম্মেলনের মাধ্যমে দেখা যাচ্ছে যে কি, যে দুর্ভাগ্যবশত মার্কিন সিনেট কর্তৃক আইটিও সনদ অনুমোদন হয়নি। অর্থাৎ এই সম্মেলনের মাধ্যমে সকলে অনুমোদন দিলেও মূলত মার্কিন সিনেট আইটিওতে সনদ অনুমোদন দেয়নি। এটার পরিবর্তে বিকল্প হিসেবে যখন আইটিও সনদ অনুমোদন পায়নি, তখন এটার পরিবর্তে তারা GATT অর্থাৎ গ্যাট প্রতিষ্ঠা করার জন্য চিন্তাধারা শুরু করে। এবং পরবর্তী সময়ে আমরা দেখি যে 1947 সালের অক্টোবরে জেনেভায় প্রাথমিকভাবে গ্যাট চুক্তি বা শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত সাধারণ চুক্তি, যা সংক্ষেপে গ্যাট নামে পরিচিতি, স্বাক্ষরিত হয়। কত সালে? 1947 সালে অক্টোবরে। তাহলে আমরা এখান থেকে একটা বিষয় ক্লিয়ার পাই যে গ্যাট চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় বা প্রতিষ্ঠিত হয়?
সালে। এরপরে পরে যাই এই গ্যাটে তখন প্রথম পর্যায়ে স্বাক্ষর দানকারী সদস্য দেশ ছিল 23টি, অর্থাৎ 23টি দেশ এই গ্যাটে স্বাক্ষর প্রদান করে। 1947 সালে 23টি দেশের স্বাক্ষরের মাধ্যমেই গ্যাট চুক্তি মূলত স্বাক্ষরিত হয় এবং গ্যাট চুক্তি নামে পরিচিত হয় 1947 সালের অক্টোবরে। পরবর্তীতে 1948 সালের 1 জানুয়ারি থেকে গ্যাট চুক্তি আংশিকভাবে কার্যকরী হয় এবং সর্বশেষ 1993 সালের 10 ডিসেম্বর গ্যাট চুক্তি পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে জেনেভার 117টি রাষ্ট্র স্বাক্ষর করেন এবং 1994 সালের 15 এপ্রিল মরক্কোর মারাকাজ নগরীতে বিশ্বের 124টি দেশ নতুন একটি গ্যাট স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। এটাই হচ্ছে যে কি গ্যাট চুক্তির ইতিহাস। এবং এই গ্যাট চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে শুল্ক এবং বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলো কি করা, বিশ্বের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে যে বাণিজ্য অবৈষম্যমূলক হবে অর্থাৎ কোনো বৈষম্য থাকবে না বিশ্ব বাণিজ্যের মধ্যে, সেই উদ্দেশ্যকে সামনে নিয়েই মূলত এই গ্যাট চুক্তিটা স্বাক্ষরিত হয়। এবার আমরা জানবো যে গ্যাট চুক্তির উদ্দেশ্য কি। তো গ্যাটের মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে পণ্যের অবাধ বিচরণ করা। গ্যাট প্রতিষ্ঠার ক্ষেত্রে আসল উদ্দেশ্য বিভিন্ন দেশ নিজ নিজ স্বার্থ রক্ষার জন্য যেসব অনিয়ন্ত্রিত সংরক্ষণমূলক ব্যবস্থা রয়েছে তা বিশ্বের অর্থনীতি থেকে দূরীভূত করা এবং বাণিজ্য অনিয়ন্ত্রিত বা অবাধ থাকলে বিশ্বের বিভিন্ন দেশে বাজার দখলের কৌশল যোগাতে গিয়ে এবং স্বার্থ রক্ষা করতে গিয়ে মৃদু স্নায়ু কৌশলিক শক্তির অপপ্রয়োগ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। এবং আমরা আরো লিখতে পারি প্রাসঙ্গিকতা, স্ক্রিনে দেখতে পাচ্ছি যে বর্তমান বিশ্বে সর্ববৃহৎ অর্থনৈতিক প্রতিষ্ঠান হলো বিশ্ব বাণিজ্য সংস্থা। আর এই বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠার প্রাথমিক পদক্ষেপ হলো গ্যাট। গ্যাটের মাধ্যমেই বর্তমান বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয়। ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত সমস্যা নিরোধের লক্ষ্যেই মীমাংসার উদ্দেশ্যেই 1947 সালে এই চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় গ্যাট। এই গ্যাটের চুক্তিকে উদ্দেশ্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সুনির্দিষ্ট উদ্দেশ্য আর একটা হচ্ছে সার্বিক উদ্দেশ্য। সুনির্দিষ্ট উদ্দেশ্যের মধ্যে লেখা আছে যে 1 নম্বর হচ্ছে সারা বিশ্বে উদার মুক্ত অর্থনীতির প্রবর্তন করাই এই গ্যাট চুক্তির অন্যতম উদ্দেশ্য। 2 নম্বর হচ্ছে শিল্প ও ব্যবসায়ী বাণিজ্যের ক্ষেত্রে উদার ও নিয়ন্ত্রণহীন ব্যবস্থা প্রবর্তন, সংরক্ষণবাদকে বিতাড়িত করা, গ্যাটের সদস্যদের মধ্যে পণ্য চলাচল, শিল্প স্থাপন, জনশক্তি স্থানান্তর, নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন বাধা অপসারণ করা। এই গ্যাট চুক্তির মাধ্যমে গ্যাটের যে 124টি সদস্য দেশ আছে, এই 124টি সদস্য দেশের মধ্যে যাতে অবাধে পণ্য চলাচল করতে পারে, শিল্প স্থাপন করতে পারে এবং জনশক্তি যেহেতু যাতে স্থানান্তর করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করা। 3 নম্বর হচ্ছে বাণিজ্য ক্ষেত্রে বর্তমানে প্রচলিত শুল্কের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা, অর্থাৎ শুল্কের হারটা পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে শুল্কের হারটা সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা, প্রয়োজন হলে শূন্যের কোটায় নিয়ে আসাই হচ্ছে যে এই গ্যাটের অন্যতম উদ্দেশ্য। এবং এই সুনির্দিষ্ট উদ্দেশ্যের মধ্যে সর্বশেষ হচ্ছে দ্বৈত কর ব্যবস্থা রহিত করে বৈষম্যহীন নীতিতে বাণিজ্য অব্যাহত রাখা, অর্থাৎ পণ্য একবার আমদানি করতে গেলে দেখা যাচ্ছে রাষ্ট্রকে কিছু কর প্রদান করা হয়, আবার যে দেশ থেকে আমদানি করছে ওই দেশকে কি দিতে হয়, কিছু কর বা ট্যাক্স দিতে হয়। এই যে দ্বৈত কর নীতিটা কি করা, রহিতকরণের মাধ্যমে বাণিজ্য অব্যাহত রাখার ব্যবস্থা করাও এই গ্যাটের অন্যতম উদ্দেশ্য। গ্যাটের সার্বিক উদ্দেশ্য, এই সুনির্দিষ্ট উদ্দেশ্য ছাড়াও কিছু সার্বিক উদ্দেশ্য আছে। এর মধ্যে হচ্ছে বিশ্ব বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক কল্যাণ বৃদ্ধি করা, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে অবাধে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বিশ্ব বাণিজ্যে বাণিজ্যকে সম্প্রসারণ করা এবং অর্থনৈতিক কল্যাণ বৃদ্ধি করাও গ্যাট প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য। 2 নম্বর হচ্ছে বিশ্বের জীবনযাত্রার মান বৃদ্ধি করা। এই গ্যাট বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে সারা বিশ্বের জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি করাও তার অন্যতম একটি উদ্দেশ্য। 3 নম্বর হচ্ছে বিশ্বের প্রকৃত এবং আয় কার্যকরী চাহিদা বৃদ্ধি করা। 4 নম্বর হচ্ছে বিশ্ব উৎপাদন বৃদ্ধি ও পুনর্নিয়োগ অর্জন, বিশ্বের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা এবং পুনর্নিয়োগ অর্থাৎ সারা বিশ্বের মধ্যে জনগণকে নিয়োগের মাধ্যমে কাজে লাগানোর ব্যবস্থা করা তাদের উদ্দেশ্য। তারপর হচ্ছে বিশ্বের সম্পদ উন্নয়ন এবং কাম্য ব্যবহার নিশ্চিত করা। এই গ্যাট চুক্তির মাধ্যমে সারা বিশ্বের মধ্যে যে প্রাকৃতিক সম্পদ রয়েছে ওই প্রাকৃতিক সম্পদগুলোর উন্নয়ন সাধন করা এবং প্রাকৃতিক সম্পদগুলোকে সঠিকভাবে ব্যবহার করা এই গ্যাট প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য। তাহলে আমরা এভাবে করেই গ্যাট প্রতিষ্ঠার উদ্দেশ্য কি যদি আসে তাহলে আমরা এভাবে করে উপস্থাপনের মাধ্যমে আমাদের গ্যাট প্রতিষ্ঠার উদ্দেশ্য কি আমরা আনসার শেষ করব। তাহলে আমরা আজকের লেকচারে 5টা প্রশ্ন আলোচনা করেছি। যে প্রথম প্রশ্ন আলোচনা জানলাম যে পুঁজিবাদী বিশ্বায়ন কি,
এরপরে আমরা জানলাম যে নয়া উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের পার্থক্য কি। এরপরে আমরা জানতে পারলাম এক মেরু বিশ্ব ব্যবস্থা বলতে কি বুঝো। এরপরে আমরা এশিয়া উন্নয়ন ব্যাংকের চ্যালেঞ্জ সমূহ কি কি, এবং সর্বশেষ আমরা গ্যাট প্রতিষ্ঠার উদ্দেশ্য কি সে বিষয়ে আমরা জানতে পারলাম। তাহলে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই আজকের লেকচারের সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।